নমস্কার, আমি মোনালিনা। আনটোল স্টোরিজের পক্ষ থেকে পেট স্পিকের ডক্টর সুমন্তন ভট্টাচার্যকে স্বাগতম। নমস্কার, নমস্কার। হুম, তো তার থেকে আজকে জেনে নেব, এটার না একটা আক্ষরিক নাম আছে। নামটা হচ্ছে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার। এই জিনিসটা কি? বাচ্চাদের কি থেকে হয়, কিভাবে হয়, কি, কি লক্ষণ? মানে এটা যে আমরা বুঝবো কি করে, সেটা ডক্টর সুমন্তন স্যারের কাছ থেকে আজকে আমরা জেনে নেব। স্যার, যদি আপনি আমাদেরকে বলেন যে এই অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার এই জিনিসটা কি? কিভাবে আমরা বুঝতে পারবো যে একটা বাচ্চার মধ্যে এই জিনিসটা ডেভেলপড হচ্ছে আস্তে, আস্তে? কাইন্ডলি। একদমই। তুমি খুব সুন্দর একটা ইন্ট্রোডাকশন করলে অলরেডি মোনালিলা। যে যেটা তুমি বললে যে এই যে ১ বছরের পর থেকে মা-বাবারা দে আর ভেরি কিউরিয়াস অ্যাবাউট দ্যাট যে বাচ্চাদের ডেভেলপমেন্ট ভালো হচ্ছে কিনা। আম মেইনলি এই যে অটিজম স্পেকট্রাম এটার যে পোশাকি নাম, হ্যাঁ? আমরা বলি যে মেডিকেল টার্ম, হ্যাঁ? হুম, মেডিকেল হুম, টার্ম হচ্ছে অটিজম স্পেকট্রাম। দুঃখের বিষয় হচ্ছে এখনো ইন দ্যা ইয়ার অফ 2026 প্রচুর মা-বাবা এই জিনিসটা এখন অব্দি অবগতই নয় যে এটাকে কি বলে। হুম, তাদের কাছে মনে হয় যেন এটা একটা সাংঘাতিক কিছু রোগ। হ্যাঁ? অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, হোয়াট ইস অটিজম স্পেকট্রাম? বাবা এই তো জীবনে ১ম শুনলাম, এ তো কোনোদিন শুনিনি এরকম। তো সেটা আমি একটু এক্সপ্লেন করি। আমাদের এই পৃথিবীতে যত হিউম্যান বিইংস আছে তাদের না ৪ রকম ডেভেলপমেন্ট হয়। একটা হচ্ছে গ্রস মোটর, এই যে আমরা হাঁটা চলা করি, জন্মের পর বাচ্চা বসে, তারপরে হুম, দাঁড়ানো শুরু হয়, হাঁটা শুরু হয়। দেন ফাইন মোটর, আমরা যে সহজ কাজগুলো, ছোট, ছোট কাজগুলো করি যেমন হাতে ফিঙ্গার পেন্সিল নিয়ে আ ক্রেয়নস দিয়ে আঁকা, এগুলো হুম, আমরা হুম, বলি ফাইন মোটর। নেক্সট হচ্ছে স্পিচ, এই যে আমরা কথা বলি। হুম, আমরা ভার্বাল বলি অথবা নন ভার্বাল। নন ভার্বাল মানে আমরা অনেক সময় দেখবে খেয়াল করে আমরা কথা না বলেও অনেক কিছু আমাদের ফেসিয়াল এক্সপ্রেশন এ আমরা বোঝাই হুম, সিচুয়েশন ওয়াইজ। হুম। যেরকম খুব একটা দুঃখের ব্যাপার সেটা আমরা বোঝাচ্ছি দুঃখের মতো। কোনো হ্যাঁ, একটা হ্যাঁ। আনন্দের পরিস্থিতিতে আমাদের ফেসিয়াল এক্সপ্রেশন চেঞ্জ হচ্ছে। হুম, নেক্সট হচ্ছে যেটা সোশ্যাল কমিউনিকেশন। এই যে আমরা কমিউনিকেট করছি, হ্যাঁ? আমরা একটি বাচ্চা আরেকটি বাচ্চাকে জড়িয়ে ধরছে, স্কুলে যাচ্ছে, তার সঙ্গে কোঅপারেট করছে, তাকে বন্ধুত্বর যে বন্ধুত্বপূর্ণ যে আচরণ হুম, হয় সেটা করছে ঠিকঠাক। এই ৪ রকম ডেভেলপমেন্ট ইউজুয়ালি হয়। এক্ষেত্রে দেখা যায় এই যে স্পেকট্রাম যেটা অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, এটাতে ১ম যে দুটো আমি বললাম গ্রস মোটর ও ফাইন মোটর, এই দুটো জেনারেলি এফেক্টেড হয় না। এফেক্টেড কোনটা হয়? সেটা হচ্ছে পরের দুটো। স্পিচ এবং সোশ্যালাইজেশন। হুম, এই দুটো জেনারেলি দেখা যায় অনেক বাচ্চাদের ক্ষেত্রে এই যে ১-১.৫ বছর, ১ বছর তুমি বললে, আমি এই স্প্যানটাকে আরেকটু বাড়াবো ১.৫ বছর। অ্যারাউন্ড ১.৫ বছরের হুম, পর থেকে হঠাৎ করে দেখা যায় যে বাচ্চার যে ডেভেলপমেন্ট গুলো ধরুন বাচ্চার কথা বলা উচিত, হ্যাঁ? এই সময় ব্যাবলিং করা উচিত। মা, বাবা এই সিঙ্গল ওয়ার্ডস গুলো বলা উচিত। এগুলো বাচ্চা বলছে না। হুম, অনেক সময় এরকম হয় যে বাচ্চাকে কোনোভাবে ডাকা হচ্ছে সাউন্ডস, তাতে বাচ্চা তাকাচ্ছে না। হুম। প্রপারলি যে আই আই কনট্যাক্ট। কনট্যাক্ট একদম এক্সাক্টলি। এক্সাক্টলি। তো তুমি যেটা বললে সেটা একদম ঠিক আই কনট্যাক্ট। তো ও তাকাচ্ছে না, ও কোনো রেসপন্স করছে না। আমরা দেখবে কারো সঙ্গে কথা বলার সময় অটোমেটিক্যালি তার দিকে আমার চোখ যায়। মানে হুম, দ্যাট ইস আই কনট্যাক্ট। দিস ইস হুম। এ নরমাল প্রসেস অফ হ্যাঁ, কমিউনিকেশন। এক্সাক্টলি। নেক্সট হচ্ছে অনেক বাচ্চার ক্ষেত্রে দেখা যায় যে খুব নিজের মতো থাকতে পছন্দ করে। হুম, ১.৫ বছরে হুম, জেনারেলি একটা বাচ্চার টেনডেন্সি হওয়া উচিত ১-১.৫ বছরে যে অন্য ওই বয়সের বাচ্চারা হলে তাদের সঙ্গে একটু মিঙ্গল করা, তাদের সঙ্গে একটু টাইম স্পেন্ড হ্যাঁ, করা, ওই সময়টা ওরা খুব উপভোগ করে। কিন্তু এই অটিজম স্পেকট্রাম এ কি হয় সেই বাচ্চারা যারা অটিজম স্পেকট্রাম এ আক্রান্ত তাদের ক্ষেত্রে না এই মিঙ্গলটা বা সোশ্যালাইজেশন টা অতটা হয় না। আচ্ছা। তার মানে দ্যা বটম লাইন অফ অটিজম স্পেকট্রাম ইস whether that is a basically হুম, neurodevelopmental একটা প্রবলেম, যেটাতে দেখা যায় যে কোনোভাবে হুম। সোশ্যালাইজেশন, স্পিচ, কমিউনিকেশন এবং সেন্সরি পার্ট, এই ৪ টে পার্ট মেইনলি এফেক্টেড হয় বাচ্চাদের। সেন্সরি পার্ট সেনসরি মানে পার্টটা হ্যাঁ। আমি বোঝাচ্ছি। সেন্সরি পার্ট মানে এই যে ধরো আমরা কোনো একটা সাউন্ড শুনি, হ্যাঁ? আ বা ধরো আমরা এই যে দেখছি কিছু ওই যে ভিশন, হ্যাঁ? বাচ্চারা কার্টুন দেখে, হুম, হ্যাঁ? আ বা বাচ্চারা কোনো সাউন্ডস এই যে কার্টুনের যে বিভিন্ন ট্যাগ লাইনস বা বিভিন্ন যে সাউন্ডস গুলো হয়, মিউজিকস গুলো হয় সেগুলো তারা খুব হুম, এনজয় করে। হুম। এদের ক্ষেত্রে কি হয় অটিজম স্পেকট্রামে যেটা অন্য ৫ টা বাচ্চার ক্ষেত্রে খুব ভালো বা আনন্দ দিচ্ছে, সেটা এদের ক্ষেত্রে খুব ইরিটেশন এর কারণ হয়। ওকে। যেমন আমি বোঝানোর জন্য আপনাদের বলছি এটা। ধরুন আমাদের রবীন্দ্রসঙ্গীত বা একটা ভালো গান শুনতে খুব ভালো লাগে। অরিজিৎ সিং এর একটা গান শুনতে। কিন্তু সেখানেই
আরেকজন যদি বসে পাশের জন সেটাকে ইরিটেটেড ফিল করে তার মানে সেটা অ্যাবনরমাল। দিস ইস নট এ নরমাল ওয়ান। এইটা হচ্ছে একটা সেন্সরি পার্ট। সেন্সরি মানে দিস ইস এ সেন্স। এই যে আমি শুনছি এটাকে আমি সেন্স করছি। এই সেন্সরি পাথওয়েটাতে গন্ডগোল হয় অটিজম স্পেকট্রামে। তো ওকে। সেই জন্য ওদের ক্ষেত্রে নরমাল যেটা আর ৫ টা বাচ্চার ক্ষেত্রে যে সাউন্ডটা লাগে, নরমাল যে দেখতে ভালো লাগে কার্টুনটা, নরমাল যে এই যে আমরা ধরো স্নান করার সময় কুম্বিং করা হয়, বাচ্চাদের মাথা হুম, আঁচড়ানো হয়। অনেক বাচ্চা দেখবে তাতে ইরিটেটেড হয়ে যায়। দিস ইস হুম। অলসো এ সেন্স। টাচ। আচ্ছা। Touch, pain, hearing, vision, these are the senses হুম, that can be affected in case of autism spectrum. ওকে। তার মানে এইটা হচ্ছে অল ওভার অটিজম স্পেকট্রাম যেটাতে মেইনলি আমরা বুঝবো যে সোশ্যালাইজেশন হচ্ছে না। হুম, বাচ্চা আগে করতো হঠাৎ করে কথা বলা বন্ধ করে দিল। বাচ্চা আগে করতো হঠাৎ করে রেসপন্ড করা হুম। বন্ধ করে দিল। বাচ্চার আগে যে সাউন্ডসটা ভালো লাগতো বা আগে যে সিচুয়েশনে ভালো লাগতো বাড়িতে সেটা এখন আর ভালো লাগছে না। খুব ইরিটেবল হয়ে যাচ্ছে এবং বাচ্চার আরেকটা যেটা হচ্ছে যে কমিউনিকেশন এই যে আই কনট্যাক্ট তাকাচ্ছে না আপনাদের দিকে। আগে তাকাচ্ছিল হঠাৎ করে তাকাচ্ছে না। এটাকে আমরা বলি ডেভেলপমেন্টাল রিগ্রেশন। এইটা কি ওই ১ বছর পরই হয়? মানে এরকম না যে একদম জন্ম থেকেই কি এটা নাকি ওই ১ বছর পরই হঠাৎ করে আর তাকানো একদম বন্ধ করে দিল? এরকমটা কি এটা হয়? এটা 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 খুব ভালো প্রশ্ন। কি এটা দেখা গেছে বেসিক্যালি অটিজম স্পেকট্রাম এ যেটা হয় ইউজুয়ালি এই সিম্পটমস গুলো আসতে একটু সময় লাগে। আচ্ছা। এর কারণ নিয়ে প্রচুর সারা পৃথিবীতে কেন অটিজম স্পেকট্রাম হয়? এটা কেন হঠাৎ করে হলো? সেটা অবশ্য আমরা পরের প্রশ্নে হ্যাঁ, আসতে পারি। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু এই তুমি যেটা বললে যে জন্ম থেকে গ্রসলি বোঝা যায় না। কারণ জন্মের থেকে আমরা জেনারেলি কেন বুঝতে পারি না? এই যে সোশ্যালাইজেশন, স্পিচ এগুলো ইউজুয়ালি দেরি করেই ডেভেলপ করে। যেকোনো একটা বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় বা জন্মায় at the time of birth, he or she can't spell some words. হুম, ওরা বলতে পারে না। হুম, হুম, হুম। আমি বুঝতে গেলে তো সেই ডেভেলপমেন্ট অব্দি আমাকে যেতে হবে যে এই এক্সাক্টলি। সময়ে আমার এটা হয়, হুম, হওয়া উচিত তাই হচ্ছে হুম, না। হুম, ওই সময় আমরা কি নিয়ে বেশি ব্যস্ত থাকি মা-বাবারা? যে বাচ্চা ঠিকঠাক বসছে তো? বাচ্চা ঠিকঠাক দাঁড়াচ্ছে তো? বাচ্চা ঠিকঠাক হামাগুড়ি দিচ্ছে তো? এই দিকে আমাদের বেশি ধ্যান থাকে rather than doing that যে ও কি বলছে? হুম। ও কতটা কমিউনিকেশন তখন রাইট, আমরা রাইট। ওটা অতটা বোঝার বয়স আসে না। সেইজন্য এই সিম্পটমস গুলো at birth বোঝাটা ভীষণ মুশকিল। হুম, কারোর ক্ষেত্রে খুব স্মল পার্সেন্টেজ অফ বেবি থাকে 1-2% যাদের ক্ষেত্রে খুব গ্রসলি যদি এটা থাকে তখন অনেক সময় বোঝা যায় যেটা হয় এই ৬ মাস ৮ মাস থেকে অনেক সময় কি হয় ওদের ভিশন 180 ডিগ্রি থাকে। হুম, হ্যাঁ? মানে এই ৩ মাসের একটা বাচ্চার 180 ডিগ্রি ভিশন থাকা উচিত। মানে সে 180 ডিগ্রি স্প্যান এ দেখতে পায়। যদি দেখা যায় কোন সময় যে সেই বাচ্চাটা রেসপন্স করছে না 180 ডিগ্রি তখন একটা সাসপিশন হতে পারে। বাট দ্যাট ইস ভেরি ডিফিকাল্ট ফর প্যারেন্টস টু কোপ আপ। মানে হ্যাঁ, ধরাটা ভীষণ মুশকিল। 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 হুম, কিন্তু বেসিক্যালি এটা ক্লিনিক্যালি আরো বেশি বোঝা যায় যখন ওই বাচ্চার বয়স ১-১.৫ বছর হয়। কারণ তখন কথা বলছে না। হ্যাঁ, তখন কমিউনিকেশন করছে না। হ্যাঁ। অন্য বাচ্চাদের কাছে নিয়ে গেলে সে দূরে চলে দূরে যাচ্ছে। চলে যাচ্ছে, এই হ্যাঁ। সময়টা তখন জন্মের সময় থাকে না। সেইজন্য হুম। বোঝাটা একটু মুশকিল। আচ্ছা মানে এই জিনিসটা হওয়ার পেছনের মানে মেইনলি কারণ কি, কি? মানে এটা হ্যাঁ, কেন হয় এই একদম। জিনিসটা? এই অটিজম স্পেকট্রাম নিয়ে খুব আনফরচুনেট একটা ব্যাপার। সেটা হচ্ছে যে এখন সারা পৃথিবীতে প্রচুর এটা নিয়ে রিসার্চ হচ্ছে। এবং এখন অব্দি খুব আনফরচুনেটলি কোন সিঙ্গল কজ এখন অব্দি পাওয়া যায়নি। There is no single cause of autism spectrum. আ তো এর কারণ আমরা বলি মাল্টিফ্যাক্টোরিয়াল। মাল্টিফ্যাক্টোরিয়াল মানে অনেকগুলো ফ্যাক্টর একসাথে কাজ করলে তবে এই অটিজম স্পেকট্রাম হতে পারে। ইনফ্যাক্ট দ্যাট ইস আলসো ভেরি ডিফিকাল্ট টু সে যে টু প্রেডিক্ট যে which baby will be affected with autism spectrum, which will be not. বোঝা গেল? মানে আমি আগে থেকে being a pediatrician developmental আমি নিজেও প্রেডিক্ট করতে পারব না যে এই বাচ্চাটার ডেলিভারি হলো, এই বাচ্চাটার হতে পারে অটিজম, আরেকজনের হতে পারে না। হুম, দ্যাট ইস ভেরি ডিফিকাল্ট। কি ফ্যাক্টর এর জন্য হতে পারে? মোস্ট কমনলি যেটা দেখা গেছে বিভিন্ন রিসার্চে একটা জেনেটিক্যাল ফ্যাক্টর কাজ করে। এবার জেনেটিক্যাল ফ্যাক্টর হলে মা-বাবার মধ্যে একটা প্রশ্ন আসে যে, "ডাক্তারবাবু আমার কাছে প্রতিদিনই প্রচুর চেম্বারে এই প্রশ্নটা আসে যে, ডাক্তারবাবু আমরা জেনেটিক্যালি তো পজিটিভ পেলাম। একটা ক্রোমোজোমাল অ্যানালিসিস আমরা করি। তাতে কিছু ক্রোমোজোমের গন্ডগোল পাওয়া যায়। অটিজম স্পেকট্রাম এটা জেনেটিক্যালি খুব হুম, বেশি পাওয়া হুম, যায়।" হুম, তখন মা-বাবার প্রশ্ন হয়, "ডাক্তারবাবু আমাদের ফ্যামিলিতে তো ১৪ গোষ্ঠীতে কারোর এরকম নেই বা হুম, কারোর এরকম কখনো হয়নি। হঠাৎ করে আমার বাচ্চার কেন হলো? আমি কেন সেই হুম, হুম, আনফরচুনেট হুম, পারসন?" হুম, এইটারও একটা ব্যাপার আছে। জেনেটিক্স ইস এ ভেরি ডিফিকাল্ট থিং এবং ভেরি কমপ্লিকেটেড থিং অলসো। জেনেটিক্স এ ২ রকম হয়। একটা রিসেসিভ হয়, একটা ডমিন্যান্ট। রিসেসিভ মানে অনেক ফ্যামিলিতে সেই ফল্টি জিনটা বা সেই অ্যাবনরমাল জিনটা তারা বাহন করে নিয়ে গেছে মা-বাবা। কিন্তু সেটা কখনো প্রকট হয়নি। সেটা প্রকট হয়েছে এই এই জেনারেশনে এসে। জেনারেশন এসে। হ্যাঁ, কিন্তু ছিল। এইবার প্রকট হওয়ার পেছনে আবার অনেকগুলো ফ্যাক্টর আছে।
এটা তাহলে ফার্স্ট ফ্যাক্টর জেনেটিক, যেটাতে অটিজম স্পেকট্রাম হতে পারে। হতে পারে। জেনেটিক একটা হ্যাঁ, প্রিডিসপোজিশন থাকে। হ্যাঁ। নেক্সট ফ্যাক্টর, এই জেনেটিক্স যাদের ক্ষেত্রে ফল্টি থাকে, তাদের আবার অনেকগুলো ফ্যাক্টর আছে যেটা ট্রিগারিং ফ্যাক্টর আমরা বলি। হুম, ট্রিগারিং ফ্যাক্টর মানে এইগুলো যদি জিন কারোর গন্ডগোল আছে, তার সঙ্গে আমরা আরো কিছু অ্যাসোসিয়েটেড উপাদান দিলাম বা এলিমেন্টস দিলাম যেটা ওর এই অটিজম স্পেকট্রামটাকে রিপ্রেজেন্ট হুম, করলো। হুম, হুম, যেরকম বাংলা ভাষায় পরিষ্কার বোঝানোর জন্য আমি বলছি, যেমন ধরুন আগুন জ্বলছে। হুম, আগুন জ্বলছে হচ্ছে দ্যাট ইজ এ ফল্টি জিন। নাও উই আর অ্যাডিং সামথিং লাইক ঘি, হুম, যেটা আগুনটাকে ফ্লেয়ার আপ করবে। হুম, এই ফ্লেয়ার আপ মানে ওই প্রেজেন্টেশনটা যে বাচ্চার অটিজম স্পেকট্রাম হলো। হুম, এবার কি এই ঘিটা কি? আগুন তো আমি বোঝালাম যে জিন। হুম। নাও দ্যা ঘিটা কি? ঘি হচ্ছে বিভিন্ন এনভায়রনমেন্টাল পলিউশন দ্যাট ক্যান বি এ পার্ট। এই যে এখন প্রচুর পলিউশন হচ্ছে। ও! সেটা একটা ট্রিগারিং ফ্যাক্টর অফ অটিজম স্পেকট্রাম, যেটা জিনটাকে স্টিমুলেট করে ফর অটিজম স্পেকট্রাম এর প্রেজেন্টেশন এর জন্য। আচ্ছা। নেক্সট পয়েন্ট হচ্ছে ম্যাটারনাল কিছু ফ্যাক্টর। অনেক ক্ষেত্রে দেখা যায় যাদের ক্ষেত্রে একটু ডিলেড প্রেজেন্টেশন অফ প্রেগন্যান্সি হয়। আ মানে লেট প্রেগন্যান্সি লেট যাকে প্রেগন্যান্সি, বলে। ইয়েস। ধরো ৩৫ বছরের পরে প্রেগন্যান্সি বা 40 ইয়ার্স এর প্রেগন্যান্সি, তাদের ক্ষেত্রে দেখা যায় অটিজম স্পেকট্রাম সেই ওহো! বাচ্চাদের ক্ষেত্রে বেশি হয়। অনেকের ক্ষেত্রে দেখা যায় ম্যাটারনাল কিছু ড্রাগের জন্য, এই যে প্রেগন্যান্সির ফেজটায় অনেক ওষুধপত্র দেন হুম, গাইনোকোলজিস্টরা বা হুম। অবস্টেট্রিশিয়ানরা। তো তার জন্য অনেক সময় এফেক্ট হয়। কিছু অ্যান্টিবায়োটিক আছে, কিছু অ্যান্টি কনভালসেন্ট আছে, বা এই ম্যাটারনাল প্রেগন্যান্সি পিরিয়ডে কোনো কমপ্লিকেশনস, অনেক মাদের ক্ষেত্রে জন্ডিস ডেভেলপ করে। হ্যাঁ, কারোর ক্ষেত্রে রাইট, আ রাইট। কনভালশন হয়, একটা খিঁচুনি মতো হয় যেটাকে আমরা বলি এক্ল্যাম্পসিয়া। হ্যাঁ, তো এইগুলোও কিন্তু একটা এই ট্রিগারিং, এই যে হুম, ঘি, এগুলো হচ্ছে ঘি। হুম, ছিল প্রবলেম, হুম। তার সঙ্গে এগুলো অ্যাসোসিয়েটেড হলো। আচ্ছা। হয়ে তাদের ক্ষেত্রে এটা হলো। সেই জন্য দিস ইস ভেরি ডিফিকাল্ট টু হুম, প্রেডিক্ট যে কোন বাচ্চার হবে, কোন বাচ্চার হবে না। এর মানে এটা নয়, আপনারা এটা ভাববেন না যে 40 ইয়ার্স এ যদি কেউ প্রেগন্যান্ট হন বা তার বেবি হয় তার মানেই তার অটিজম হবেই। আমি সেটা কিন্তু বলছি না। I am telling that this is the risk factor. মানে হতেও পারে। হতেও পারে। বাট হওয়ার সেজন্য আমাদের চান্সেস সাবধানতা থাকে হওয়ার একটুখানি। হ্যাঁ, চান্সেস থাকে। থাকে। বাট এক্সাক্টলি। there is no single most cause তার of মানে autism এটা না spectrum. যে ৩৫ এর নিচে হলেও যে হবে না। হবে হতেই না, পারে। হতে পারে। হতেই ইনফ্যাক্ট পারে। এরকমও আমরা হিস্ট্রি পাই। ২৮ বছর ২৯ বছর বয়সে মা প্রেগন্যান্ট হুম, হয়েছেন এবং তার বেবি আমার কাছে এসছে। হুম, এখন তার হুম, ৩ বছর বয়স হুম, বাচ্চার। তার অটিজম স্পেকট্রাম হয়েছে। হুম, এরকম হচ্ছে। হুম, এরকম পাচ্ছি আমরা। হুম, অথচ তার কোনো কমপ্লিকেশনস নেই। আমি হুম, ওইজন্য বললাম মানে something is unknown হুম, but what is very small portion is known, হুম, সেটা হচ্ছে এই ফ্যাক্টরস গুলো যেগুলো হুম। নিয়ে আমি এখন তো আলোচনা করব। এইটা কি এমনি রিভার্সিবল এই জিনিসটা? এটাও একটা ভীষণ ইম্পোর্টেন্ট প্রশ্ন, এবং যেটা আ আপনার থেকেও বেশি ইম্পোর্টেন্ট প্রশ্ন হচ্ছে মা-বাবাদের। আমার কাছে প্রতিদিনই তারা করেন যে, "ডাক্তারবাবু, আমি তো এই অবস্থায় এলাম। I am that unfortunate parents. তা আমার বাচ্চাকে কি আপনি আবার সেই আগের জায়গায় ফিরিয়ে দিতে পারবেন বা সেই জায়গাটায় হ্যাঁ। সম্ভব?" এখানেও কিছু ফ্যাক্টর আছে, কিছু প্রেজেন্টেশন আছে। হুম, প্রত্যেকটা প্রেজেন্টেশন, হুম। প্রথমত বলি অটিজম স্পেকট্রাম ইস নট এ ডিজিজ। দিস ইস এ কন্ডিশন। হ্যাঁ? দিস ইস এ ডেভেলপমেন্টাল কন্ডিশন। দিস ইস নট এ রোগ। যেরকম আমরা রোগ বলি বা ডিজিজ আচ্ছা বলি, এটা দিস ইস রোগ নট এ না। ডিজিজ। নো, নো। দিস ইস নট এ ডিজিজ, দিস ইস এ কন্ডিশন। দিস ইস এ বিহেভিয়ারাল ইস্যুস, একটা কন্ডিশন বাচ্চাদের তৈরি হয় যেটাতে ও এরকম ফল্ট সোশ্যালাইজেশন হয়, কমিউনিকেশন হয়। নাও দ্যা থিং ইস দ্যাট যে রিভার্সিবল না রিভার্সিবল নয়, এটা কিছু ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। তার মধ্যে সবচেয়ে ইম্পোর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে আর্লি প্রেজেন্টেশন। এই যে আর্লি প্রেজেন্টেশন মানে যেটা নিয়ে আমরা এক্ষুনি আলোচনা করছিলাম, যে অনেক মা-বাবারাই বাড়িতে এখনো যেটা হয় 2026 এ, নট অনলি ইন দ্য রুরাল এরিয়া, আরবান এরিয়াস এও হুম, যারা প্রপার কলকাতায়, যার মা-বাবা প্রচন্ড এডুকেটেড, দে অলসো হ্যাভ দ্যাট কাইন্ড অফ একটা ফল্টি একটা আইডিয়া থাকে, হুম, যেটা ও আমাদেরও হয়েছিল। আমাদের বাবা-মা বলত, "তোরাও দেরি করে কথা হুম, বলেছিস। ওয়েট কর। যেতে হবে না কোথাও। কোথাও দেখাতে হবে না।" দিস ইস দ্য ফার্স্ট পয়েন্ট হোয়াটএভার মোস্ট অফ দ্য প্যারেন্টস দে আর মেকিং দ্য হুম, ফল্ট। হুম, তারা ভাবে এটা খুব একটা ইউজুয়াল ব্যাপার। হুম, মানে এটা তো আমাদের সময়ও হয়েছিল। হুম, হ্যাঁ, আমাদের সময়ও মনে হয়। কিন্তু আজ থেকে ৫ বছর আগেও অটিজম স্পেকট্রাম নিয়ে কেউ জানতো না বা এই জিনিসটা নিয়েই কোনো আইডিয়া ছিল না। হুম, কোনো ডাক্তারও ইনফ্যাক্ট আমাদের মেট্রো সিটিজ এর হুম, মতো হুম, কোথাও ছিল না। হুম, এখন যেমন আমরা অনেকেই ডেভেলপমেন্টাল হুম, পেডিয়াট্রিক্স এটা নিয়ে অনেক বেশি হুম, হুম, চর্চিত এই হুম, হুম, বিষয়টা। তো এটা খুব ইম্পোর্টেন্ট আর্লি প্রেজেন্টেশন। আর্লি প্রেজেন্টেশন মানে যখনই এই সমস্যাগুলো তৈরি হবে, হুম। সেটা হতে পারে ১.৫ বছরে, সেটা হতে পারে ২ বছরে, সঙ্গে, সঙ্গে ডাক্তারের সঙ্গে কনসাল্ট করো। হ্যাঁ, দিস দিস ইস ইস দ্যা ভেরি ফার্স্ট পয়েন্ট, ইম্পোর্টেন্ট, ভেরি ইম্পোর্টেন্ট। ভেরি ইম্পোর্টেন্ট। অনেক মা-বাবারা করেন যে এই ৩ বছর থেকে, মানে ২ বছর থেকে সেটা টেনে নিয়ে ৪.৫ বছরে এসে বলে যে, "ডাক্তারবাবু, সত্যিই এখন আর হচ্ছে না।" সো দিস দ্যাটস ইস টু দ্যা লেট, দ্যাট টু লেট। টু এই লেট। প্রবলেম গুলো, বিহেভিয়ারাল সমস্যাগুলোতে আর্লি প্রেজেন্টেশন ইস দ্যা ফার্স্ট পয়েন্ট, যেটাতে হুম, আমরা রিভার্সিবল করার হুম, পসিবিলিটিস অনেক বেটার হুম, হয়। হুম, হ্যাঁ? হুম, এটা হলো হুম, ১ম। সেকেন্ড পয়েন্ট যেটা হচ্ছে রিভার্সিবল হওয়ার, যে এটা একটা মাল্টি ফ্যাক্টোরিয়াল। মাল্টি ফ্যাক্টোরিয়াল মানে এটা শুধু
ওয়ান টু ওয়ান বা ওয়ান আর্মি থিং নয়। হুম, আমার কাছে পেশেন্টরা আপনারা আসেন, আমার কাছে মা-বাবারা আসেন অনেক রকম সমস্যা নিয়ে এই অটিজম স্পেকট্রাম হুম, রিলেটেড। কিন্তু আমি হয়তো একটা আপনাদের পাথওয়ে দেখাই, একটা গাইডলাইনস দেখাই যে এইভাবে তোমরা এগোবে, এই মেডিসিনস খাবে, এই জিনিস করবে। কিন্তু এটা একটা টিম ওয়ার্ক। এই যে যেগুলো বলছি সেগুলো আইডিয়ালি হচ্ছে তো? হুম। কারণ দিস ইস নট লাইক এ টাইফয়েড, দিস ইস নট লাইক এ নিউমোনিয়া যে ৫ দিনের আমি একটা অ্যান্টিবায়োটিক দিলাম আর রোগ এভরিথিং না উইল বি তো। ফাইন। রোগ নয়। রোগ নয় তো বললেন সেইজন্য তো। মানে আমি হ্যাঁ, ৫ দিনের অ্যান্টিবায়োটিকের জায়গায় সেটা যদি ৪ দিন অ্যান্টিবায়োটিক খেয়ে ১ হ্যাঁ, দিন না খাই তাতে কিছু যায় আসবে হ্যাঁ, না। হ্যাঁ, কিন্তু এই বিহেভিয়ারাল সমস্যাগুলো এমনই সমস্যা যে হ্যামারিং রেগুলারলি করতে হবে। হ্যাঁ, সময় বাচ্চাকে দিতে হবে, কোয়ালিটি টাইম। হ্যাঁ, এখন যেটা খুব সমস্যা হয় আরবান এরিয়াতে যে মা-বাবা দুজনেই ওয়ার্কিং। হ্যাঁ, দেয়ার ইস নো টাইম ফর দেয়ার কিডস এক্সাক্টলি। এবং প্রত্যেকেই একজন কেয়ার গিভার বাড়িতে রেখে হুম, দিয়েছে হুম। এবং কেয়ার গিভার যা দেখবে মা-বাবা সেটা দেখবে না। কোনদিনই কখনো পারবে না, না। মা-বাবার কখনো কোন না। সাবস্টিটিউট হয় না। সো দিস ইস দ্য মেইন ইস্যু হোয়াটএভার মোস্ট অফ দ্য প্যারেন্টস আর হুম, সাফারিং উইথ দ্যাট হুম, যে হুম, এই যে সময় দেওয়া। হুম, এবার আমি বললাম সময় দাও, কিন্তু তোমরা কি আদৌ দিলে বাড়িতে? হুম। দিস ইস দ্য মেইন থিং হোয়াটএভার ইউ হ্যাভ টু গো উইথ। তো এই জিনিসটা যদি না হয় তাহলেও কিন্তু রিভার্সিবিলিটি র পসিবিলিটি এটা কিন্তু আমার হাতে কম। নেই। এটা কিন্তু হ্যাঁ, মাল্টিফ্যাক্টোরিয়াল সব মানে তোমাদের হাতেও আছে। বাড়িতে হ্যাঁ। তোমরা কি করছো? আমি কারণ তোমাদেরকে ওয়ে আউট টা ওয়ে বলব। আউট টা বলব। কারণ তোমাকে বাচ্চা থাকছে এটা মোস্ট অফ এপ্লাই দ্যা টাইম করতে হবে। একদম। বাচ্চা মেক্সিমাম টাইম তোমাদের সঙ্গে থাকছে। হ্যাঁ। আমার সঙ্গে থাকছে কনসালটেশন হুম, রুমে মেক্সিমাম 15 মিনিটস, হুম, 20 মিনিটস। হুম, কিন্তু এই যে বাকি ওর লাইফটা কিরকম হুম। চলছে, সেটা ওর প্যারেন্টস দের এনগেজমেন্ট উপর। সেটা প্যারেন্টস দের উপর। একদম। সো এই জিনিসটাও খুব হুম, ইম্পোর্টেন্ট। সো দিস আর দ্য পসিবিলিটি। তার মধ্যে মেইন হচ্ছে যেটা আর্লি ইন্টারভেনশন। তুমি আগেই পিক আপ করো যে আমার বাচ্চার সমস্যা হচ্ছে হুম। সেটা অ্যাকসেপ্ট করো অ্যান্ড ইউ হ্যাভস টু কনসাল্ট ইউর পেডিয়াট্রিশিয়ান। আমার মনে একদম, হয় জানেন তো অনেক বাবা-মারা না বুঝেও অনেক সময় না এটা অ্যাকসেপ্ট করতে চায় না, একদম, এই রোগটাকে। একদম, মানে একদম, ওরা হয়তো আন্দাজ করতে পারছে যে কিছু একটা না প্রবলেম হচ্ছে কিন্তু তবুও ওটাকে ধামাচাপা নট ধামাচাপা ইটস লাইক কি একটা সন্তান না আফটার অল। তো একদম, একটা হয় যে জিনিসটাকে কোনোভাবে হয়তো অ্যাকসেপ্ট করতে পারছে না বলে হয়তো ডক্টর একদম, অব্দি পৌঁছাতেই পারছে না। একদম, তো একদম। এইটার এমনি কি মানে থেরাপি কি আছে? মানে প্রসেসটা কি এটার জন্য? এটার প্রসেস আছে। এটা নিয়ে আবারও বললাম যে প্রচুর রিসার্চ ইস অনগোইং। হুম? হুম, আমরা যে প্রসেসটা এগোই সেটা হচ্ছে একটা একটু ইউনিক প্রসেস। ইনফ্যাক্ট আই ক্যান সে দ্যাট কলকাতাতেই হয়তো এই প্রসেসে এই ট্রিটমেন্ট কেউ হয়তো করেন না। হুম, দ্যাট ইস কল্ড বায়োমেড ট্রিটমেন্ট। হ্যাঁ? বায়োমেডিক্যাল ট্রিটমেন্ট আমরা করি। হুম। সো আমরা ১ম যখন এরকম ডায়াগনোসিস হয় এবং দিস ইস এ বেসিক্যালি ক্লিনিক্যাল ডায়াগনোসিস। মানে এর এগুলো কি কোনো টেস্ট হচ্ছে কোনো? বলছি। এর কোনো ব্লাড টেস্ট সেরমভাবে হয় না। ওকে। বাট আমরা কিছু টেস্ট করি যেগুলো হচ্ছে হুম, ওই যেটা আমি বোঝালাম ১ম এই ঘি। হুম, অ্যাসোসিয়েটেড ফ্যাক্টরস কিছু আছে কিনা হুম। বা কিছু রেলেভেন্স মানে অনেক সময় কি হয় অটিজম এর মতোই আরো কিছু সমস্যা হুম, হয়। হুম, হ্যাঁ? হুম, হুম, আমরা দেখে মনে করি অটিজম হুম, কিন্তু সেটা নয়। সো দ্যাট ইস এ রুল আউট। যেরকম ধরো জ্বর আসলে হুম, আমরা ৫ দিনের জ্বর না কমলে আমরা ডেঙ্গু টেস্ট হুম, করি, ম্যালেরিয়া টেস্ট করি, হ্যাঁ? একটা সিআরপি টেস্ট করি। সো দিস ইস অলসো লাইক দ্যাট। সো আমরা কিছু ১ম স্টেপ হচ্ছে আমরা কিছু টেস্ট করি। হ্যাঁ? হুম, নেক্সট স্টেপ হচ্ছে আমরা একটা অ্যাসেসমেন্ট করি। একটা ডেভেলপমেন্টাল অ্যাসেসমেন্ট যে এই বয়সে বাচ্চার এটা আইডিয়ালি করা উচিত কিন্তু সে সেটা করতে পারছে না। হুম, অ্যাজ ফর এক্সাম্পল একটা ১.৫ বছরের বাচ্চার অ্যারাউন্ড 25 টু 50 ওয়ার্ডস বলা উচিত। হুম। ৫০ টা ওয়ার্ড বলা উচিত। কিন্তু সে সেটা বলতে পারছে না। এটা কোন এজে? ১.৫ বছর, ১.৫ 1 বছর। and a half ইয়ার্স মানে 18 মান্থস। 18 মান্থস টু 24 20 মান্থস ইন আচ্ছা। বিটুইন। হ্যাঁ? মানে ২ বছর। ২ ১.৫ বছর বছরের থেকে ২ মধ্যে, বছরের হ্যাঁ। মধ্যে। 50 ওয়ার্ডস মতো বলা উচিত কিন্তু সে সেটা পারছে না। হুম, হ্যাঁ? তো এগুলো আমরা যারা ডেভেলপমেন্টাল পেডিয়াট্রিক্স আছি we know that যে হুম, এই বয়সে এটা করা উচিত। তার থেকে ও কতটা পেছনে হুম। আছে। সেইটাই আমাদের কিন্তু অ্যাসেসমেন্ট সেটা কি করতে হয়। বাবা-মা জানবে? এই বিষয়টা? যে না, এ এ এ হ্যাঁ। এইটা আমি বলি। বাবা-মা জানবে না মানে আমি আমি তোমাকে বলছি যে এটা আমি ওই প্রসঙ্গে আসছি না বাবা-মা জানা। আমি বলতে চাইছি যে এটার ট্রিটমেন্ট ট্রিটমেন্ট প্রোটোকলটা কি? প্রোটোকল। মানে আমরা হ্যাঁ, ১ম এ করি হ্যাঁ, যখনই এরকম একটা বাবা-মা এলো হ্যাঁ, তার কমপ্লেইন নিয়ে হ্যাঁ, তখন আমি ১ম এ দেখে তাকে অ্যাসেস করলাম যে হ্যাঁ, দিস ইস গোইং টুয়ার্ডস এ স্পেকট্রাম। হ্যাঁ, এই স্পেকট্রামে যাচ্ছে। হ্যাঁ। তখন আমরা যেটা করি ফার্স্ট হচ্ছে ওই টেস্ট গুলো করা। সেকেন্ড হচ্ছে এই অ্যাসেসমেন্ট করা যে সে কতটা পিছিয়ে আছে। হুম, আমি যদি আমার টার্গেট না বুঝতে পারি, তাহলে হাউ আই ক্যান হ্যাঁ, রান? আমি হুম, কতটা জোরে দৌড়াবো হুম, সেটা আমি সিলেক্ট করব কি করে? এক্সাক্টলি। হ্যাঁ? হুম, তো এটা আমি আমাদের পার্ট বলছি। হুম, দিস ইস নট এ প্যারেন্টাল হুম, পার্ট। মানে হুম, আমাদের ট্রিটমেন্ট পার্ট বলছি। তো হুম, আমরা অ্যাসেস করি। যে আমরা কতটা বাচ্চাটা পিছিয়ে আছে। হুম, ধরো বাচ্চার ফিজিক্যাল এজ হচ্ছে ৪ বছর, হুম, কিন্তু তার মেন্টাল এজ হচ্ছে ৩ বছর। হুম, সে বিহেভিয়ার হুম, তার ৩ বছর বা ২ বছরের একটা বাচ্চার মতো। হুম। তাহলে আমি বুঝলাম যে ২ বছর পিছিয়ে আছে ও। পিছিয়ে আছে। হ্যাঁ, হ্যাঁ? হ্যাঁ, হ্যাঁ। নেক্সট যেটা আমরা করি আমরা একটা ডায়েট চার্ট দিই। আমরা একটা ডায়েট কন্ট্রোল করি। কারণ আমাদের শরীরে বডি ফিজিওলজির সঙ্গে ডায়েটের একটা বিরাট রোল আছে। বিরাট রোল আছে। হ্যাঁ? আচ্ছা। এবং we all know not only for the mental development এই যে এত ডায়েটিশিয়ানসরা আছে, হুম, এত
ট্রেনাররা আছে, হেলথ ট্রেনার। হুম, হুম, হ্যাঁ? দে হুম, অলসো ইউজড টু সে যে তুমি ভালো থাকতে গেলে তোমাকে হুম, খাবার কন্ট্রোল করতে হবে। বিরিয়ানি খেও না। যেরকম নরমাল হুম, আমরা হুম, বলি ফ্যাট হুম, জাতীয় খাবার খেও না হুম, যদি ভালো থাকতে হয়। হুম, সো দিস ইস অলসো এ পার্ট অফ দ্যাট হুম, যেটাতে একটা ডায়েটের একটা বিরাট পার্ট আছে। হুম, সো এই ডায়েট আমরা একটা চার্ট একটা করি স্পেসিফিক্যালি বাচ্চাদের হুম, জন্য আলাদা করে। যে বাচ্চার যেটা দরকার। নেক্সট হচ্ছে আমরা কিছু মেডিসিনাল পার্ট এ যাই এবং হোয়াটএভার দ্য মেডিসিনস আই ইউজড টু গিভ সেগুলো হচ্ছে সমস্ত আম কিছু ভিটামিনস, হ্যাঁ? থিস আর নট দ্য অ্যান্টি-সাইকোটিক মেডিসিন, হ্যাঁ? হুম, হুম, অনেক ক্ষেত্রেই অনেক ডাক্তারবাবুরা হয়তো অ্যান্টি-সাইকোটিক মেডিসিন দেন। তার বিভিন্ন রকম সাইড ইফেক্টস অনেক সময় থাকে। বাট হোয়াটএভার আই ইউজড টু গিভ দিস ইস আর দ্য ভিটামিন। এর হুম, কোন সাইড ইফেক্ট নেই। হুম, বাট দ্যাট উইল বিল্ড আপ দ্য সোশ্যালাইজেশন, বিল্ড আপ দ্য কমিউনিকেশন। ঠিক আছে? হুম, তো এই প্রসেসে মোটামুটি আমরা এগোই আচ্ছা, ট্রিটমেন্টে, হ্যাঁ? ওকে, এবং ওকে, তারপরে অ্যাকর্ডিং টু দ্য ইমপ্রুভমেন্ট উই ক্যান স্টেপ আপ অ্যান্ড স্টেপ ডাউন। হুম। এইভাবে আমরা মেইন কথা হচ্ছে সব পদ্ধতি বলে দেন কিন্তু বাড়িতে সময় দিতে হবে। ইটস মোর দিস ইম্পোর্টেন্ট। ইস মোস্ট ইম্পোর্টেন্ট। এক্সাক্টলি। মোস্ট ইম্পোর্টেন্ট। আর আচ্ছা আর এই ADHD এই জিনিসটা কি? মানে অটিজম স্পেকট্রাম তো একটা শুনলাম। একদম। আর ADHD এই বিষয়টা কি তাহলে? ADHD নামটা থেকেই এটা যদি আমি ফুল নামটা বলি তাহলে আপনারা অনেকটা পরিষ্কার হয়ে যাবেন জিনিসটা কি। দ্যাট ইস কল্ড অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার। এর মানেটা কি? অ্যাটেনশন ডেফিসিট মানে ইনঅ্যাটেনটিভনেস মানে অ্যাটেনশন নেই। মানে একটা জায়গায় যখন বাচ্চাকে আপনি বসাচ্ছেন পড়তে হুম, বা অন্য কোনো কাজ করতে, সে একই জায়গায় বসছে না। সে বারবার সেখান থেকে মুভ করছে। হুম, হ্যাঁ? অ্যা ধরুন একটা খেলনা নিয়ে ১ সেকেন্ড খেললো তারপরেই চলে গেল আরেকটা খেলনাতে। মানে মন নেই। মানে ওটা যে শেষ করব বা ফিনিশ করব হুম, সেই জিনিসটা নেই। দিস ইস কল্ড ইনঅ্যাটেনটিভনেস। নেক্সট হচ্ছে হাইপার অ্যাক্টিভ। হাইপার অ্যাক্টিভ মানে সবসময় বাড়ির মধ্যে মনে হচ্ছে যেন কোন সিটিং হ্যাবিট নেই, ছোটাছুটি করছে, দৌড়াদৌড়ি করছে এবং কোথাও স্পেশালি এগুলোতে আপনারা আরো বেশি ফেস করবেন whenever you are going to a social gathering. আপনি ধরুন কোন একটা অনুষ্ঠানে গেছেন পরিবারের। সেখানে দেখছেন প্রচন্ড ছোটাছুটি করছে। হ্যাঁ, কোন জিনিস ফেলে দিল, হুম। ছুঁড়ে দিল। কিন্তু বুঝতে পারছে না। কিন্তু বুঝতে পারছে না। হ্যাঁ, হ্যাঁ, সেটাই। রাইট। এবার এইটা একটা পার্ট attention deficit এ। তো একটা হচ্ছে inattentiveness, ২ নম্বর হচ্ছে hyper activity, আরেকটা হচ্ছে impulsivity। impulsivity মানে এই বাচ্চাদের ক্ষেত্রে ওই সেন্সটা গ্রো করে না যে এইটা করা উচিত নয় বা এটা করলে আমার ক্ষতি হতে পারে। অ্যাজ ফর এক্সাম্পল ধরো কোনো একটা উঁচুতে ঘরের মধ্যে কোনো একটা উঁচু স্টুল রাখা হুম, আছে। হ্যাঁ? হুম। সেখান থেকে দুম করে উঠে জাম্প মারল। বুঝতে পারছি কিন্তু ও না। বুঝতে পারছে না যে ওটাতে পায়ে লাগতে পারে। হ্যাঁ, দিস ইস কল্ড ইম্পালসিভ। ইম্পালসিভ মানে আমি পরবর্তী পদক্ষেপ না ভেবেই আগে একটা ডিসিশন নেব। সো থিস আর দ্য 3 কম্পোনেন্টস অফ ADHD যেটা বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় থাকে। আচ্ছা, সেটাই হচ্ছে ADHD। আচ্ছা। তো মানে শুনে অনেকটা না আমার মনে হলো একটু সিমিলার। মানে এই অটিজম স্পেকট্রাম আর এই ADHD কি সম্পর্কটা মানে এক এই দুটোর মধ্যে? হুম। আ এটা বলি, না এটা এক নয়। এটা অনেকের মধ্যে একটা ভুল ধারণা যে দুটোর মধ্যে মনে হয় অনেকটা সিমিলারিটি সম্পর্ক আছে আছে। বা সিমিলারিটি আছে। হ্যাঁ। আ বেসিক কথা হচ্ছে অটিজম স্পেকট্রাম যে বাচ্চাদের ক্ষেত্রে থাকে, তাদের ক্ষেত্রে ADHD থাকতে পারে। রাইট? মানে অটিজম স্পেকট্রাম মানে আমি ১ম আচ্ছা। এই বলেছি সোশ্যালাইজেশন কম, হুম, হুম, কমিউনিকেশন হুম, কম, হুম, হুম, তাদের সঙ্গে অ্যাসোসিয়েটেড হুম, ADHD থাকতে হুম, পারে। হুম, কিন্তু শুধু ADHD থাকলেই যে অটিজম থাকবে, দিস ইস নট লাইক দ্যাট। হুম। মানে আমরা ছোটবেলায় পড়তাম না যে এটা থাকলে এটা হতে পারে, কিন্তু এটা হলে এটা হবেই তার কোনো গ্যারান্টি নেই। আচ্ছা। এইবার দুটোর মধ্যে আমি ডিফারেন্স বলি। ADHD মানে তার সোশ্যালাইজেশন বা কমিউনিকেশন ডিসট্যান্স হয় না, ডিস্টার্বড হয় না। বোঝা গেল? মানে তার আই কনট্যাক্ট নষ্ট হবে না। হুম, তার সোশ্যালাইজেশন অন্য বাচ্চাদের সঙ্গে মেলামেশা করাটা নরমাল থাকবে। হুম। কিন্তু অটিজমে সেটা অ্যাবনরমাল থাকবে। আচ্ছা। ADHD তে কি হয়? সে সোশ্যালাইজেশন বাট নট কিন্তু হঠাৎ করে অ্যাটেনটিভ। গিয়ে হয়তো ধাক্কা মেরে দিল বাচ্চাকে। হ্যাঁ, দিস ইস কল্ড হ্যাঁ। ADHD। ওকে, বাট ওকে। অটিজম ইস ওর কাছেই যাবে না। ওর সঙ্গে ওর থেকে দূরে নিজের মতো থাকবে। সো দিস ইস দ্য ডিফারেন্স বিটুইন অটিজম অ্যান্ড ADHD। আচ্ছা। আর এই কথা বলতে দেরি হওয়ার এটার কারণ কি? হ্যাঁ, একটু স্পিচ যদি ডিলে এটাও একটা খুব ইম্পোর্টেন্ট হুম, ইমার্জিং এবং প্রত্যেকটা মানে মোস্ট অফ দ্যা 90% মা-বাবাই আমার কাছে এসে এই কমপ্লেইনটা করে এবং তারা ফার্স্ট হুম, প্রেজেন্টেশনটাই করে ডাক্তারবাবু কথা বলছে না। স্পিচ ডিলে। হুম, এটাও একটা কিন্তু ইম্পোর্টেন্ট এবং আমরা যেটা এতক্ষণ আজকের যেটা আলোচনার বিষয় ছিল অটিজম স্পেকট্রাম, তাতে কিন্তু স্পিচ ডিলেটা খুব কমনলি দেখা যায়। হুম, এবার যদি আমরা তার কারণে আসি, স্পিচ ডিলের অনেকগুলো কারণ হয়। তার মধ্যে একটা অলরেডি আমরা আলোচনা করলাম যে নিউরো হুম, ডেভেলপমেন্টাল একটা প্রবলেম বা সিচুয়েশন যেটাকে আমরা বলি অটিজম স্পেকট্রাম। 2nd কিছু কারণ আছে। 2nd হচ্ছে আ কিছু জেনেটিক্যাল প্রবলেম এর জন্য হয়। হুম, হ্যাঁ? জেনেটিক্যাল কিছু ডিজিজ এর জন্য হয়। there is a disease called Kallman syndrome, হ্যাঁ? তাতে অনেক সময় স্পিচ ডিলে হয়। নেক্সট হচ্ছে আ কিছু বাচ্চার ক্ষেত্রে আ ফ্যামিলি হিস্ট্রি যদি থাকে। হুম, আমরা অনেক সময় ফ্যামিলি হিস্ট্রি নিতে গিয়ে দেখি যে মা-বাবাও প্রচুর দেরি করে কথা বলেছে। হ্যাঁ? আচ্ছা। তাদের ক্ষেত্রে স্পিচ ডিলে হওয়ার একটা প্রবাবিলিটি থাকে। হুম, হ্যাঁ? মানে এটা একটা জেনেটিক্যালি ট্রান্সমিটেড হয়। নেক্সট হচ্ছে অনেক সময় ওরোমোটর রিলেটেড এই জায়গাটা স্পিচ আমরা কোথা দিয়ে বলি? আপনারা সবাই জানেন টাং।
দ্য সাউন্ড। টাং মুভমেন্ট যদি না হয় আমার কথা বেরোবে না, সাউন্ড বেরোবে না, ফোনেশন বেরোবে না। সো টাং মুভমেন্ট যদি কোনো কারণে আটকায় সেটার একটা সিচুয়েশন হয় দ্যাট ইস কল্ড টাং টাই। এই যে আমাদের জিভটা, জিভের যে মাথাটা আছে সেটা আমাদের নিচে তালুতে একটা জায়গায় লাগানো থাকে অনেক বাচ্চার ক্ষেত্রে, হ্যাঁ? তাদের ক্ষেত্রে টাং মুভমেন্ট ইস নট নরমাল। তাদের ক্ষেত্রে স্পিচ ডিলে হতে পারে। হুম? আচ্ছা। আর সর্বোপরি আরেকটা খুব ইম্পোর্টেন্ট দ্যাট ইস কল্ড নেগলেক্ট। নেগলেক্ট মানে যেটা আমরা ১ম এই আলোচনা করলাম। বাচ্চা যদি কথা বলার লোক বাড়িতে না পায়, হুম, ওর সঙ্গে যদি আপনারা interact না করেন হুম, ঠিকঠাকভাবে, হুম, আপনারা কেয়ার গিভার এর উপর ছেড়ে দিয়েছেন, হুম, নিজেরা নিজেদের লাইফটা এনজয় করছেন নিজেদের মতো। কিন্তু এই সময়টা যতক্ষণে আপনি বুঝতে গেলেন, ততক্ষণে দেরি হয়ে গেছে। কথা বলতে হবে, বাচ্চাদের সঙ্গে interact করতে হবে, বাচ্চাদেরকে রাইম শোনাতে হবে, বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে বেরোতে হবে, বাচ্চাদের সঙ্গে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে হবে। তাতে কথা আসবে। নেগলেক্ট ইস এ ভেরি ইম্পোর্টেন্ট ইস্যু যেটাতে বাচ্চারা কথা বলা বন্ধ হয়ে যায়। হুম, বাচ্চাদের মনের মধ্যেও আমরা ভাবি বাচ্চাদের আবার স্ট্রেস কোথায়? বাচ্চাদেরও স্ট্রেস হয়। খালি বড়দের স্ট্রেস হয় না। আমাদের স্ট্রেসের লেভেলটা অন্য, বাচ্চাদের স্ট্রেসের লেভেলটা অন্য। প্রবলেম যেটা আমরা আমাদের স্ট্রেস এক্সপ্রেস করতে পারি, বাচ্চারা কিন্তু এক্সপ্রেস করে না, নিজের মধ্যেই থেকে যায়। সেইজন্য সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে এই নেগলেক্ট করাটা। হুম, মানে আপনি যত বাচ্চাকে নেগলেক্ট করবেন, ওর সঙ্গে কম কথা বলবেন, সেই বাচ্চাদের ক্ষেত্রেও আমরা দেখেছি স্টাডিজ বলছে হুম, হুম, যে দে হ্যাভ এ হাই প্রবাবিলিটি অফ স্পিচ ডিলে। হুম, তো স্পিচ ডিলের আমি অনেকগুলো কারণ হুম। তোমাকে বললাম অলরেডি। আচ্ছা, এই অটিজম স্পেকট্রাম আর এই ADHD র মধ্যে যেটা হলো না যে সবার অটিজম হলেও যে তার মধ্যে ADHD আছে এটা হতে পারে। কিন্তু হ্যাঁ, ADHD থাকলে যে একদম। অটিজম হবে এটার কিন্তু নয়, কোনো মানে নেই। নয়। রাইট? কিন্তু এটার মধ্যে না কয়েকটা জিনিস একটু সিমিলার আছে। রাইট? কিছু, একদম, কিছু বিষয়। একদম। তো এটা মা-বাবা বা শিক্ষক যখন ওরা একটু বড় হচ্ছে বাচ্চারা, তারা কি করে এই সূক্ষ্ম পার্থক্যটা এনালাইজ করবে? এই সূক্ষ্মতা আমি ১ম এই বললাম যে ADHD মানে হচ্ছে শুধু হাইপার অ্যাক্টিভিটি। কিন্তু তার সোশ্যালাইজেশন বা কমিউনিকেশন এ প্রবলেম হবে না। তার আচ্ছা। মানে মা-বাবাদের ক্ষেত্রে এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে সে অন্য ৫ টা বাচ্চার হুম, সঙ্গে মেলামেশা করছে কিনা নরমালি। হুম, অন্য তাকে আপনারা যখন ডাকছেন সে প্রপারলি আই কনট্যাক্ট করছে হুম, কিনা, সে প্রপারলি কমান্ড ফলো করছে কিনা, যেটা আপনি বলছেন হুম, সেটা শুনছে কিনা। হুম, কিন্তু এর সাথে দুরন্তপনা আছে। এগুলো শুনছে কিন্তু এত দুরন্ত যে আপনাদের লাইফস্টাইল হ্যাম্পার হচ্ছে। হুম, এখানে এই প্রসঙ্গে আমি একটা ছোট্ট করে কথা বলি। এখানে একটা টার্ম আছে দ্যাট ইস কল্ড টেম্পার ট্যান্ট্রাম। টেম্পার ট্যান্ট্রাম হচ্ছে যেটাকে আমরা বলি খুব দুষ্টু বাচ্চা। হুম, হুম, যেটাকে আমরা বাংলা ভাষায় এবং হুম, হুম, অনেকেই আমরা ছোটবেলায় অনেকেই হয়তো ছিলাম একটা ফেজ আসে আমাদের লাইফে যে আমরা প্রচন্ড দুষ্টু হই। হ্যাঁ? সেটা কিন্তু নরমাল ভ্যারাইটি। এখানেও একটা ডিফারেন্স যে এইটা কি সত্যি দুষ্টুমি নাকি ADHD? হুম, হ্যাঁ, এটাও কিন্তু একটা ব্যাপার। কিন্তু এটা ডিফারেন্স করাটা আপনাদের ক্ষেত্রে একটু কষ্টকর। সেটার জন্য আমরা স্পেশালিস্টরা আছি যে এটা আদৌ নরমালি দুষ্টুমি না এটা ADHD। আম আ কিন্তু যেটা খুব ইম্পোর্টেন্ট যে এই ডিফারেন্সটা যে আই কনট্যাক্ট করছে কিনা, কমিউনিকেশন করছে কিনা তার সঙ্গে দুরন্তপনা করছে কিনা। হুম, তার মানে শুধু ADHD। হুম, আর যদি ওটা না করে তার মানে ওর একটা স্পেকট্রাম থাকার প্রবাবিলিটি আছে। আচ্ছা। আর কি বলুন তো মানে এই মানে এটা তো রোগ না যদিও। বাট এই জিনিসটা যখন বাচ্চাদের হয় না তো মা-বাবাদের মধ্যে না একটা মানসিক চাপ সৃষ্টি হয়। একদম, রাইট? কিন্তু তারা এটার জন্য তাদের নিজের মানসিক চাপ বজায় রাখার জন্য তাদের কি করা উচিত? মানে উপায় কি? একদম। আ এটা সত্যিই খুব ইম্পোর্টেন্ট এবং আমি ১ম এই যেটা বললাম মানে অনেক মা-বাবাই আমাকে প্রশ্ন করেন অলমোস্ট অল্টারনেট ডেই ক্লিনিকে হুম, এই প্রশ্নটা আসে যে, "আমরা কেন এই আনফরচুনেট প্যারেন্টস, হ্যাঁ? হুম, আমাদের সঙ্গেই কেন হলো ডাক্তারবাবু এটা?" আ দেখুন এটা থেকে বেরোনোর উপায় যেটা আ ফার্স্ট অফ অল উপায় বলতে পারি আমরাই উপায়। হুম? হুম, উই ক্যান গাইড ইউ পিপল যে হাউ টু রিলিজ ইউর স্ট্রেস, হ্যাঁ? কিভাবে আপনাকে স্ট্রেস কমাতে হবে। কিভাবে আপনি বাচ্চার সঙ্গে পেরেন্টিং সেইজন্য আমরা একটা ক্লাসও করাই মা-বাবাদের যে একটা হুম, পেরেন্টিং বলে একটা ক্লাস হয়। যেটাতে মা-বাবাদের আলাদা করে ট্রেনিং দেওয়া হয় যে হাউ দে ক্যান রিডিউস দেয়ার স্ট্রেস অ্যান্ড হাউ দে ক্যান ট্যাকেল দেয়ার বেবি। হ্যাঁ? হুম, মানে হুম। বাচ্চার সঙ্গে কিভাবে তোমরা ইন্টারেক্ট করবে যাতে নিজেদেরও স্ট্রেস তৈরি না হয় এবং সেই বাচ্চাটারও স্ট্রেসটাও হ্যাঁ, বাচ্চারও যাতে না না হয়। হয়। হ্যাঁ? এবং সর্বোপরি আমি যাই বলি তাও যাদের ক্ষেত্রে এই অ্যাফেকশনটা থাকে বা যে মা-বাবারা এই অ্যাফেক্টেড বাচ্চাদের নিয়ে স্ট্রাগল করছে, আমি তো দেখেছি দিনের পর দিন তাদের স্ট্রাগল একটা বিরাট স্ট্রাগল এবং they are the most important warriors for this problem মানে এবং হুম, এখন অব্দি আমি এটা নিজেও মানি। আমার অনেক বাচ্চা অটিজম স্পেকট্রাম ছিল। আজ থেকে আমরা ৫ বছর ৬ বছর ধরেই এই ট্রিটমেন্ট করি। তারও মোর দ্যান দ্যাট। আ এখন অনেক বাচ্চা আসে না। তারা ভালো আছে, তারা স্কুলে আছে, তারা নরমাল মেইনস্ট্রিম স্কুলে যায়। কিন্তু আমি এটা বলি যে এই জয়টা বা এই যে সাকসেসটা দিস ইস নট অফ আস। দিস হুম, ইস অফ ইয়োরস। মানে প্যারেন্টসরা যদি
সেই সাহসটা না রাখে, সেই কমিউনিকেশনটা না রাখে তাহলে এটা কোনদিনই হবে না। হ্যাঁ, মানে আপনারাই মেইন ওয়ারিয়র। এটাই মাথায় রাখতে হবে যে আপনারাই পারবেন। মানে ইউ ক্যান ডু এভরিথিং। মানে মা-বাবা ছেলে বা মেয়ের জন্য বা নিজের বাচ্চার জন্য যেটা পারে সেটা কখনো আমরাও পারব না। আমরা আগেও বললাম যে we can show you the path, কিন্তু স্ট্রেস থেকে আরম্ভ করে সবগুলোই আমরা রিলিজ করার চেষ্টা করব। প্রতিদিন প্রতিনিয়ত আমরা ট্রাই করব। কিন্তু হুম, সেটা যেটা করতে হবে নিজেকেই করতে হবে হুম। আপনাকে। এইটা কিন্তু খুব ইম্পোর্টেন্ট। আচ্ছা, অটিজম একটা রোগ হুম, বা এটা কোনো রকম ওষুধের মাধ্যমে ঠিক হতে পারে, সম্ভব। হুম। এই ভুল ধারণাটাকে সমাজে আপনি অ্যাজ আ ডক্টর এই বিষয়ে আপনি কি বলতে চান? হ্যাঁ, অটিজম বেসিক্যালি না, এই ব্যাপারটা আমি একটু বলতে চাই যে অটিজম এই আজ থেকে ১০ বছর আগে যখন এইটা নিয়ে অতটা হুম, আ বা এটা অত চর্চিত বিষয় ছিল না বা অটিজম নিয়ে এতটা রিসার্চেস ও এগোয়নি। তখন এই জিনিসটা ভাবা হতো এবং এই জিনিসটা অনেক স্পেশালিস্টরাও বলতেন যে অটিজম উইল নট বি কিউরড। হুম, এটা ঠিক হবে না। হুম, একই রকম থেকে যাবে। কিন্তু এখন বিজ্ঞান অনেক এগিয়েছে, হুম, সায়েন্স অনেক এগিয়েছে। এবং অনেক নতুন, নতুন এর মেডিসিনস আসছে। অনেক ভিটামিনস, বায়োমেড যেটা আমি বললাম ১ম হুম, এই যে প্রসেস অফ ট্রিটমেন্ট আমরা করি। এবং তাতে আমরা প্রচুর ভালো রেসপন্স পাচ্ছি এবং we are getting in that way যে অনেক বাচ্চাই আমার এরকম আছে যে they are having moderate to severe autism, কিন্তু তা ছিল আজ থেকে হয়তো ২ বছর আগে। কিন্তু they are absolutely normal now. আপনার দেখলে I can give হুম। you the guarantee about that যে আপনি নিজে বুঝতেই পারবেন না যে এই বাচ্চাটার অটিজম ছিল। একসময় ও কোন কথাই বলত না। এখন একদম এখন একদম they are absolutely fine. আ সো সেইজন্য উইথ দ্যা ইনক্রিজমেন্ট আশা করি যেটা যে এখনো গ্লোবালি এই নিয়ে যা রিসার্চেস হচ্ছে তাতে আগামী দিনে এর থেকে আরো ভালো আরো হুম, মডালিটি অফ ট্রিটমেন্ট আসবে। হুম। যেটাতে হয়তো আ এই সমস্যাটা থেকে আমরা পার্মানেন্টলি একটা কিওর একটা পেতে পারি। হ্যাঁ, বুঝতে পারলাম। হুম, আচ্ছা, এরকমও হয়, মানে এটা আমার একটা প্রশ্ন যে ধরুন অনেক বাচ্চারা বেসিক্যালি হুম, এখন যে পরিবেশে বড় হচ্ছে যেটাকে বলে দ্বৈত ভাষা বা বাইলিঙ্গুয়াল যে জায়গাটা, হুম, যে ঘরে আমরা বাংলায় কথা বলছি হুম, কিন্তু টিভিতে হয়তো ইংলিশ কিছু চলছে, হুম, কোনো চ্যানেলে হুম, কিছু চলছে। হুম, তো একদম। সেটা শোনা মানে দুটো ভাষা যখন সে শুনছে সেই বাচ্চাটা, হুম, হুম, এটার কি কোনো রিজন আছে তার দেরিতে মানে একদম। স্পিচটা আসার? অ্যাবসোলিউটলি। আমরা অনেক সময়ই এটা হিস্ট্রি নিয়ে দেখি যে হুম, আ আ এই যেটা একটু আগে কথা হচ্ছিল স্পিচ ডিলের কি কারণ? হুম, তাতে আমি এইটা অবশ্য মেনশন করিনি। আমি আরো ৫-৬ টা কারণ মেনশন করেছি। কিন্তু হুম, bilingualism is a ইম্পোর্টেন্ট কারণ। ইম্পোর্টেন্ট কজ বিহাইন্ড দ্য স্পিচ ডিলে। আ অনেক সময় দেখা যায় যে বাড়িতে বাংলায় কথা হচ্ছে কিন্তু বাচ্চা আ মোস্ট অফ দ্যা কার্টুনস বা মোস্ট অফ দ্যা ভিডিওস দেখছে ইংলিশে। হুম, তখন অনেক সময় না ও খুব পাজলড হয়ে যায়। হুম, হ্যাঁ? যে which will be the ideal one? এটা একটা। আরেকটা যেটা এই প্রসঙ্গে বলার, অনেক ক্ষেত্রেই মা-বাবারা বা বাড়ির যারা কেয়ার গিভার্স আছেন, দাদু, দিদা, ঠাকুমা, ঠাকুরদা, এরা অনেক সময় কি হয় আদর করে তার বাচ্চাকে বা নাতিকে হুম, বা নাতনিকে অনেকগুলো নামে ডাকে। হ্যাঁ? This is also a reason of that, যে ও খুব পাজলড হয়ে যায়। হুম, একটা স্পেসিফিক একটা নামেই ডাকবেন এবং একটা ভাষাতেই হুম। ইউস করবেন। তাহলে এটা কি দুটো ওদের রোগের বুঝতে মানে খুব সুবিধা হয়। দুটোর ক্ষেত্রেই কি তাই? ADHD প্লাস অটিজম? এটা মেইনলি অটিজম এর অটিজম এর ক্ষেত্রে ক্ষেত্রেই মেইনলি হয়। মেইনলি। নট ইন ADHD। ওকে। হ্যাঁ, কারণ ADHD এর ক্ষেত্রে কমিউনিকেশন বা সেনসরি পাওয়ার অতটা অতটা এফেক্টেড হয় না। এফেক্টেড হয় না। হ্যাঁ, হুম, হয়ই না ইনফেক্ট। তো হুম, এক্ষেত্রে যেহেতু হয় সেইজন্য দুটো bilingualism করা যাবে না। একটা ওয়ার্ডস এই মানে এবং একটা মানে ভাষাতেই আপনাকে কথাটা বললে হুম। বেটার। হ্যাঁ। আচ্ছা, এই ADHD আক্রান্ত যারা শিশুরা আছেন, তো তাদেরকে কি ১ম এ মানে মেইনস্ট্রিম স্কুলে দেওয়া উচিত নাকি তাদের জন্য কোনো স্পেশাল স্কুল আগে হুম। সেখানে দেওয়া আ উচিত? এই প্রসঙ্গে যেটা আমি বলব যে ফার্স্ট হচ্ছে আ এটা ডিপেন্ড করছে যে আমি কোন স্কুলে দেব সেটা ডিপেন্ড করছে প্রেজেন্টেশন এর উপর। ওকে। নেক্সট হচ্ছে যে সিভিয়ারিটির উপর। ও হুম, কতটা সিভিয়ার অটিজম, হুম, এবং কোন বয়সেও প্রেজেন্ট করছে। যেরকম আমি যেটা একটু আগে বললাম যে আর্লি ইন্টারভেনশন, হুম, মানে যদি তোমরা আগেই প্রেজেন্ট করো, ধরো স্কুলে যাওয়ার সময় হয়নি, তার আগেই আমরা পিক আপ করে নিলাম যে অটিজম হুম, স্পেকট্রাম। হুম, তাদের ক্ষেত্রে অনেক সময়ই আমরা বলি যে নরমাল প্লে স্কুলে দাও। গ্র্যাজুয়ালি ডিউরিং দ্যা টাইম অফ ট্রিটমেন্ট হি অর শি উইল ইমপ্রুভ এবং ইউ ক্যান হুম, শিফট টু দ্যা মেইনস্ট্রিম স্কুল। হুম। অনেক ক্ষেত্রে আমাদের কাছে বাচ্চারা আসেন যারা ৭ বছর বয়স হয়ে গেছে তারপর তারপরে আসছে। হ্যাঁ, তখন ডেফিনিটলি তাদের স্পেশাল স্কুলই লাগবে। কারণ হ্যাঁ। আমি বললাম যে ডিলেড প্রেজেন্টেশন হলে সেই ক্ষেত্রে এই জায়গাটা থেকে বের করাটা ভীষণ ডিফিকাল্ট হয়ে যায় সবার ক্ষেত্রেই। হ্যাঁ? তো এইটা ডিভাইড ডিভাই ডিস ডিসিশন মেকিং হচ্ছে এজ প্রেজেন্টেশন এর উপর, যে কোন বয়সে বাচ্চা আসছে এবং তার সিভিরিটি অফ অটিজম কতটা। দিস ইস দ্য রিজন। আচ্ছা।
আর এই আর্লি ইন্টারভেনশন যেটা আছে মানে বাচ্চারা যদি এখন মানে একটা হয় না যে ৩ বছরের আগে যদি থেরাপিটা শুরু হয় তাতে কি তফাৎ হয়? আর একটু লেট হলে তাতে কি সমস্যা দেখা হ্যাঁ, ওই যায়? একই ব্যাপার যেটা আমি বললাম প্রত্যেকটা ট্রিটমেন্ট হুম, মডালিটিতেই যে আর্লি ইন্টারভেনশন উইল গিভ এ আর্লি রেজাল্ট, হুম, হ্যাঁ? অর বেটার রেজাল্ট, হ্যাঁ? হুম, তো থেরাপি থেকে আরম্ভ করে শুধু থেরাপি নয়, আমি আবারও বলব যেটা এটা নিয়েও একটা ধারণা আছে অনেকের মধ্যে যে শুধু থেরাপি করলেই হয়তো অটিজম স্পেকট্রাম ভালো হুম, হয়। দিস ইস নট লাইক দ্যাট। থেরাপি ইস মিনস আমি আউটার পোরশন, আমার বডির আউটার পোরশন গুলোকে স্টিমুলেট করছি। হুম, কিন্তু আমাকে ভেতর থেকে ভালো করতে হবে। হুম, অটিজমে যেটা হয় আমাদের ২ রকম প্রসেস হয়। এই যে আমি আপনাকে যেটা বলছি বা আপনি আমাকে যেটা উত্তর দিচ্ছেন বা প্রশ্ন করছেন, তার মধ্যে একটা রিলেভেন্স আছে। হুম, কেন আছে? কারণ আমি যেটা বলছি সেটা আপনার ব্রেইনে রিসেপশন হচ্ছে হুম, এবং রিসেপশন করার পর আপনার ব্রেইন আপনাকে সিগনাল দিচ্ছে যে এর উত্তর এটা হওয়া উচিত। হুম, রাইট? রাইট। অটিজম স্পেকট্রামে যেটা হয় এই রিসেপশন পাথওয়ে উইল বি ডিস্টার্বড। হুম, সেইজন্য সেইজন্য ভীষণ ইম্পোর্টেন্ট যে ও যদি রিসেপশনই না করে, তাহলে আমি শুধু এই জায়গাটার এক্সারসাইজ করিয়ে ওকে কথা বলাতে হুম। পারব না। আমাকে এই রিসেপশন এর প্রসেসটা ভালো করতে হবে এবং that can be only done with the change inside the body, not the outside. আচ্ছা মানে অনেকে না এটাও ধারণা করেন যে বাচ্চারা যদি অতিরিক্ত স্ক্রিন দেখে বা মানে হয় না যে অনেকে খেতে খেতে মোবাইল ইউজ করছে মোবাইল হুম। দেখে গেম টেম এটার জন্য কি অটিজম হয় নাকি এটা শুধুই একটা মিথ? না, এটা মিথ নয়। একদমই আপনি একটা ভালো প্রশ্ন করেছেন এবং এক্ষেত্রে আমি ১ম দিকে যেটা বলেছিলাম একটা কথা যে, আগুন হচ্ছে ফল্টি জেন হ্যাঁ। অ্যান্ড ঘি ইস লাইক দ্যাট দ্য ট্রিগারিং ফ্যাক্টর। হুম, তার মানে জিন আছে, স্ক্রিন ইস অলসো লাইক এ ঘি। হুম, মানে স্ক্রিন যদি সেই বাচ্চারা বেশি দেখে, এরকম প্রচুর বাচ্চা আছে আমার কাছে আসে, নরমাল। আমি তো ধরুন নট অনলি দ্যা ডেভেলপমেন্টাল পেডিয়াট্রিকস, আমি নরমাল বাচ্চাও দেখি, নিউমোনিয়াও দেখি, লাং ইনফেকশন ও দেখি, ব্রেইন ইনফেকশন ও দেখি, সব বাচ্চা ভ্যাকসিনেশন থেকে আরম্ভ করে এবং তাদের মধ্যে অনেক বাচ্চাই আছে যে আজকালকার দিনে মোস্ট অফ দ্যা বাচ্চা দে আর এনগেজড উইথ দ্যা স্ক্রিন। সব বাচ্চাই। মানে সারাদিনে যদি সে ১০ ঘন্টা বাড়িতে থাকে, হুম, তার মধ্যে মোর দ্যান 50% সে স্ক্রিনেই থাকে। সেটা আমি নরমাল সব বাচ্চার ক্ষেত্রে বলছি। যেকোনো ঘরে, ঘরে মানে যেকোনো মা-বাবাকে প্রশ্ন করলেই হয়তো এইটাই হুম, উত্তর পাবো। হুম, কিন্তু সবার কি তার মানে অটিজম হচ্ছে? তা কিন্তু নয়। অ্যা মানে সব বাচ্চাই যদি স্ক্রিন দেখে, তারই যে অটিজম হবে দিস ইস নট লাইক দ্যাট। কিন্তু যাদের ক্ষেত্রে হওয়ার প্রবাবিলিটি আছে, তাকে যদি আমি বেশি স্ক্রিন দেখাই, তার হুম, কিন্তু অটিজম তারও স্পেকট্রাম হতে হওয়ার পারে। একটা প্রবাবিলিটি আছে। হ্যাঁ, কিন্তু ইন জেনারেল স্ক্রিন বেশি না দেখানোই ভালো। বিকজ দিস ইস নট এ গুড হ্যাবিট। তাতে নট অনলি দ্যা অটিজম স্পেকট্রাম, চোখেরও একটা প্রেশার পড়ে। হ্যাঁ? হুম, এবং অনেক বাচ্চা দেখবেন আজকাল স্পেকস অল্প বয়সে, আমাদের যেটা হয়তো ২৫ বছর ৩০ বছর বয়সে আমাদের হয়েছে, এখন বাচ্চাদের ক্ষেত্রে ৬ বছর ৫ বছরের বাচ্চা স্পেকস নিয়ে ঘুরছে। -3 পাওয়ার, হ্যাঁ, -5 পাওয়ার। দিস ইস অলসো a নেগেটিভ পার্ট অফ দ্যাট স্ক্রিন, এক্সেসিভ স্ক্রিন। ঠিক আছে? সো ওকে, স্ক্রিন করাটা ওকে, উচিত ওকে, নয়। ওকে। তো এই বাচ্চাদের যারা এই অটিজম বা ADHD আক্রান্ত যে বাচ্চারা হয়, তাদের কি কোনো রকম মানে বিশেষভাবে খাবার-দাবারের ক্ষেত্রে কোনো কিছু পরিবর্তন দরকার? যেমন ধরুন গ্লুটেন ফ্রি বা সুগার ফ্রি কোনো রকম? একদম। এটা রিসার্চেস বলছে যেটা আমি ১ম এই বললাম আমাদের ট্রিটমেন্ট মডালিটির মধ্যে আমরা হুম, স্পেসিফিক্যালি এই ডায়েটটার উপর খুব বেশি জোর দিই এবং আমরা একটা স্পেশাল ডায়েট চার্ট বাচ্চাদের দিই প্যারেন্টসদের আরকি। তো এখানে ৩ টে জিনিস খুব ইম্পোর্টেন্ট। একটা হচ্ছে গ্লুটেন ফ্রি, একটা কেজিন ফ্রি আর একটা সোয়া ফ্রি। হ্যাঁ? হুম, হুম। এই ডায়েটের কিন্তু একটা রোল আছে। হ্যাঁ? আচ্ছা। দেখা গেছে যে গ্লুটেন ইস বেসিক্যালি এ প্রোটিন যেটা আমাদের আটা, ময়দা এই জাতীয় খাবারগুলোর মধ্যে থাকে। হুম, যাদের ক্ষেত্রে অটিজম স্পেকট্রাম থাকে তাদের যদি আমরা এই খাবারটা বেশি দিই, তাদের সিম্পটোমেটিক্যালি তারা ডিটোরিয়েট করতে পারে। ওকে। নেক্সট হচ্ছে কেজিন। কেজিন থাকে হচ্ছে মিল্কে, দুধে, মিল্ক, কাউ মিল্ক হ্যাঁ, বা নরমাল মিল্ক, কেজিন। কেজিন হচ্ছে ওটাও একটা প্রোটিন। হ্যাঁ। এটাও দেখা যায় ওই স্টিমুলেট করে ওই জিনগুলোকে। আচ্ছা। তারা অটিজম হুম, স্পেকট্রাম খারাপ হুম, হয়। অনেকের ক্ষেত্রে দেখা যায় সয়াবিন, সয়াবিনের মধ্যে সোয়া প্রোটিন থাকে। হুম, সোয়া প্রোটিন ইস আলসো মেকিং দ্যাট কাইন্ড অফ ইস্যু। সেইজন্য আমি ১ম এই বলেছি যে আমাদের মেইন ট্রিটমেন্ট এর মডালিটিস হচ্ছে যে ট্রিটমেন্ট, থেরাপি এবং ট্রিগারিং ফ্যাক্টর গুলোকে বন্ধ করা। হুম, ট্রিগারিং ফ্যাক্টর মানে যেটা ওকে খারাপ করতে পারে। যেরকম স্ক্রিন না করা। ওকে সময় দেওয়া, ওর এই খাবারগুলো বন্ধ করা। These are the triggering factor that can আ কি বলবো deteriorated আ autism spectrum. হুম, একটা autism spectrum যদি থাকে, সে যদি মাইল্ড ফর্ম এ থাকে, হুম, এগুলো যদি সে লাইফস্টাইল মডিফিকেশন না করে, সে খারাপের দিকে যেতে থাকবে। হুম। So this is the main modality of that. আর যখন এই বাচ্চাগুলোই বড় হবে মানে প্রাপ্তবয়স্ক হবে, হুম, তো মানে এরা নিজেদের লাইফ কি করে মানে হয় না যে আমরা যেমন এখন খুব ইন্ডিপেন্ডেন্টলি খুব স্বাবলম্বীভাবে আমরা হুম। লাইফ লিড করছি। ওরা কিভাবে করবে? আর যদি করেও থাকে মানে এই পুরো প্রসেসটার পেছনে তাদের বাবা-মার তাদের ফিউচার এর জন্য ভেবে তাদের কি করা উচিত?
আমাদের সবসময়ই এটা টার্গেট থাকে এবং হুম, আমাদের যারা আমরা ডেভেলপমেন্টাল পেডিয়াট্রিক্স এ আছি, আমরা আমাদের টিম এবং প্রত্যেকেই আমরা চাই সবসময় যে এই বাচ্চারা আ যাতে কোনোভাবে আমরা তাদের মেইনস্ট্রিম এ নিয়ে আসতে পারি এবং হুম, ৮-৫ টা বাচ্চার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তারা চলতে পারে। হুম, হ্যাঁ? কিন্তু যেটা একটু আগে আলোচনা হলো যে স্টিল আ কিছু প্রেজেন্টেশন এর দেরির জন্য হুম, বা অনেক সময় আ কোনো মা-বাবার অনেক সময় এই যে পয়েন্টস গুলো বললাম নেগলেক্ট, হ্যাঁ? সেই কোয়ালিটি টাইম নয়, হ্যাঁ? হুম, এইগুলোর জন্য অনেক সময় এই সাফারটা হয়তো হুম, বাচ্চারা বেশি করে। হুম, তাদের জন্য স্পেশাল স্কুল কিছু আছে। হুম, হুম, কিন্তু এখন আমাদের এখানে গভর্নমেন্ট এই অটিজম স্পেকট্রাম নিয়ে অনেকটা এগিয়েছে। হুম, যেটা বিদেশে অলরেডি ছিল বহু বছর ধরে ইউকে, ইউএসএ তে। হুম, আ তাদের অনেক ডিসেবিলিটি অ্যালাউন্স, হ্যাঁ? বিভিন্ন রকম ইকোনমিক্যাল সাপোর্ট, ফাইন্যান্সিয়াল সাপোর্ট, হ্যাঁ? এগুলো দেওয়া হতো। আমাদের গভর্নমেন্টও এখন অনেকটা এগিয়েছে এবং এইটা নিয়ে অনেক স্কুল এবং তাদের অনেক জায়গায় এনগেজমেন্টও, হুম, তাদের এমপ্লয়মেন্ট, হুম, স্পেশালি এমপ্লয়মেন্ট, হ্যাঁ? এই অটিজম স্পেকট্রাম যারা আছে তাদের এমপ্লয়মেন্টেরও অনেক রকম ব্যবস্থা করা হচ্ছে এখন। যেরকম আম ধরুন ইনফ্যাক্ট আমি আপনাদের বলি অটিজম স্পেকট্রাম রিলেটেড এরকম অনেক সেলিব্রিটিস আছে। আচ্ছা। দে অলসো হ্যাভ দ্যা অটিজম স্পেকট্রাম। যেরকম ফর এক্সাম্পল একজনের উদাহরণ এখনই দিচ্ছি। আমি জানি সবাই আশা করি চিনবেন স্টিভেন হকিংস। হি ওয়াজ অলসো আইনস্টাইন, আলবার্ট আইনস্টাইন। ও! হি অলসো হ্যাড অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার। কিন্তু সে পৃথিবী কাঁপিয়ে গেছে। E is equal to mc স্কয়ার সেই জিনিসটা ফর্মুলাটা বার করে সে পৃথিবী আপেক্ষিকতাবাদ। হ্যাঁ, সেটা বার করে সে সারা ওয়ার্লড ফেমাস একজন হুম, সায়েন্টিস্ট। এরকম আরো অনেকে আছে। রিসেন্টলি আমি আমার এই পেটস্পিক পেজেই একটি ফ্যাশনিং হি ইস এ মডেল। হুম, খুব ইয়াং ছেলে। ২০ বছর ২৫ বছর বয়স, অটিজম স্পেকট্রাম। আমি ওর নামটা এক্সাক্টলি মনে পড়ছে না। কিন্তু হি ইস অলসো নাও হি ইস গেটিং ওয়ার্ল্ড ফেমাস। মানে সে মডেলিং করে। সে মডেলিং এ সে একটা টপ লেভেলে চলে গেছে। সো এখন আমাদের দেশ অনেক এগোচ্ছে এবং হুম, এই অটিজম স্পেকট্রাম নিয়ে যারা আক্রান্ত তাদের মা-বাবাদের কোনো চিন্তা নেই। বিকজ দে হ্যাভ সেভারাল অপশনস এবং আমাদের এটাও খুব ইম্পোর্টেন্ট একটা থাকে। আমার বিশেষ করে এই ট্রিটমেন্ট এর বা আমার টিমের সঙ্গে যখন আপনারা মিট করেন আমার খুব একটা ইম্পোর্টেন্ট এটা থাকে যে একটা বয়সের পর ওদের স্পেসিফিক কিছু হ্যাবিটস বা স্পেসিফিক কিছু হবিস এগুলো আমরা কালেক্ট করি। কারণ এই অটিজম স্পেকট্রাম এমন একটা জিনিস, এরা না কিছু জায়গায় প্রচন্ড এক্সক্লুসিভ হয় যেটা আমরা সাধারণ মানুষরা পারি না। দে আর ভেরি আ এক্সক্লুসিভ ইন দ্যাট ফেজ। যেরকম এই অটিজম স্পেকট্রামে কিছু বাচ্চা হয় যে এত ভালো আঁকে বা এত ভালো হুম, গান গায় আমার কাছেই আছে যে দে আর ডুইং দ্য প্রোগ্রাম ইন রেডিও স্টেশনস। কিন্তু সেটা আমরা পারব না সচরাচর। মানে ওরা খুব এক্সক্লুসিভ হয়। মানে ওদের আমি এজন্য সবসময় বলি অটিজম স্পেকট্রাম ইস নট এ আ ডিজিজ, ১ নম্বর হচ্ছে ইস নট এ ডিজিজ ডিজিজ। অ্যান্ড ইস এ আ কি বলবো এক্সট্রা স্ট্রেংথ অফ ইউর ওকে। কিড। এটা তোমার বাচ্চার আরো বেশি জোরালো করেছে এই অটিজম ওর আছে বলে। ও এমন কিছু পারে যেটা আর সাধারণ ৫ টা বাচ্চা পারে না। সেইটা পয়েন্ট আউট করাটাও মা-বাবা হিসেবে তোমাদের কর্তব্য। আপনাদের সবার কর্তব্য এবং আমারও কর্তব্য। সো দিস ইস দ্য রিজন অফ দ্যাট এবং সেইজন্য গভর্নমেন্টও বিভিন্ন রকম এক্টিভিটিস আজকাল অন করায় এবং বিভিন্ন এমপ্লয়মেন্ট নিয়ে আমরা এগোচ্ছি। অটিজম স্পেকট্রাম। এই ব্যাপারটাকে নিয়ে অনেক জট ছিল। সেটা আজকে অনেকটা মানে খুলল স্যারের জন্য অনেকটা। আশা করি আপনাদেরও অনেক সুবিধা হবে। মানে যারা নতুন বাবা-মা একদম সদ্য বাবা-মা আপনারাও হয়েছেন, তাদের জন্য এই ভিডিওটা অনেক উপকারী আমার মনে হয়। কারণ অনেকে আমার দেখা তো প্রচুর মানুষ আছে, প্রচুর ইভেন আমাদেরও অনেক ফ্যামিলি মেম্বারসদের মধ্যে এই জিনিসটা আছে, ঘটেছে। সো কিন্তু অনেক কিছু না আমরা জানি না বা জেনেও হয়তো আমরা জিজ্ঞাসা করি না যে এটা কেন হচ্ছে, কি বিষয় না বিষয়। তো আজকে কিন্তু স্যার এটা একদম মানে হয় না যে একদম পয়েন্ট টু পয়েন্ট মানে ওয়ান বাই ওয়ান করে সমস্ত কিছু ক্লিয়ারলি বললেন কিভাবে হয়, কি পদ্ধতি, কিভাবে করতে হবে, না করতে হবে। এভরিথিং, এভরিথিং। সো আমার মনে হয় যে যারা বুঝতে পাচ্ছেন বাড়িতে মা-বাবা যে বাচ্চার কিছু সমস্যা হচ্ছে, দেখা দিচ্ছে, ঘাবড়ানোর কোনো ব্যাপার না। এখানে বিশেষজ্ঞরা আছেন। তাদের সাথে গিয়ে কনসাল্ট করুন। তারা যেভাবে আপনাদেরকে বলছেন, সেই পদ্ধতিটা যদি আপনারা অবলম্বন করেন না, দেখবেন অটোমেটিক্যালি জিনিসটা খুব নরমাল হয়ে যাচ্ছে। মানে যেমন সাধারণ বাচ্চারা যা করছে, আপনার বাচ্চাও ঠিক তাই করবে। কিন্তু সেই পদ্ধতিটা একটু ফলো আপ করতে হবে। যদি সেটা থেকে আপনারা নিজেরা বিচ্যুত হয়ে যান না, তাহলে দেখবেন যে সেই মানে ঘিসা-পিটা ব্যাপারটা, সেই একঘেয়েই মানে
বাচ্চা আগের মতনই আছে। কোন রকম ডেভেলপমেন্ট কিছু হচ্ছে না। কিন্তু যদি সেটাকে মেইনটেইন করতে হয় তাহলে কিন্তু স্যার যা বললেন, এরকম যারা বিশেষজ্ঞরা আছেন তাদের কথা কিন্তু মাথায় রেখেই আপনাদের সমস্ত কাজ করতে হবে। আশা করি এই ভিডিওটা আপনাদের প্রত্যেকের খুব উপকারে লাগবে। যারা মানে যারা এই জিনিসটা এখন দেখছেন বা ফিল করছেন বা যাদের বাড়িতে এই সমস্যাটা আছেন তাদের জন্য। তো আপনাদের বাড়িতেও যদি এই সেম সমস্যা থেকে থাকে তাহলে আপনারাও দেরি না করে ডক্টর সুমন্তন স্যারের সঙ্গে যোগাযোগ করুন। স্ক্রিনের নিচে দেওয়া যে নাম্বারটা আছে সেই নাম্বারটিতে। থ্যাংক ইউ সো মাচ। স্যার থ্যাংক ইউ সো মাচ আজকে আমাদের এই পডকাস্টে আসার জন্য। থ্যাংক ইউ। আপনাকেও খুব ভালো এই সঞ্চালনা করার জন্য পুরো জিনিসটাকে ক্লিয়ারলি মা-বাবার কাছে মানে এই জিনিসটা উপস্থাপন করার জন্য থ্যাংক ইউ থ্যাংক সো ইউ, মাচ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ।